I do not support the Soviet action in Afghanistan. But this Soviet action in Afghanistan, one should not blame the Soviet Union alone. One has to blame the others who are responsible for this Soviet action in Afghanistan. তার মানে কি, ওনার যে সোভিয়েত ইউনিয়নের প্রতি যে লয়্যালটিটা, সেই লয়্যালটিটা কিন্তু এক্সিট করলো। তার মানে উনি ইন্টারভেনশন, ইনভেশন কথাটা ইউজ করলেন না, সোভিয়েত অ্যাকশনটাকে বললেন যে সোভিয়েত ইউনিয়ন একা দোষী নয়, আরো অনেকে আছে যার জন্য সোভিয়েত ইউনিয়ন এই অ্যাকশনটা নিয়েছে। ফলে যেটা হলো যে ইন্দিরা গান্ধী তার টেনিওরে মোটামুটি আমাদের একটা প্রো সোভিয়েট স্ট্যান্ড নিয়েছেন বিকজ অফ দ্য সার্কামস্টেন্সেস। এর মধ্যে অনেক অনেক ছোট ছোট ঘটনা আছে, কেউ প্রশ্ন করলে হয়তো আমি উত্তর দিতে পারবো, ছোট ছোট ঘটনা। এবার প্রশ্ন হচ্ছে, এই সময় অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে পাওয়ার ইকুয়েশনে, এটা একটু বলে দাও দেখো, কারণ এটা কিন্তু ইজ ভেরি মাচ কোরিলেটেড উইথ ইন্ডিয়াস ফরেন পলিসি, কারণ এর একটা স্পিল ওভার এফেক্ট ইন্ডিয়া ফরেন পলিসিতে পড়ে। সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং চায়নার রিলেশন। সোভিয়েত ইউনিয়ন চায়না যখন কোরিয়ান যুদ্ধ হয় একসঙ্গে লড়াই করেছিল, কিন্তু তারপরে একটা সময় এদের লিডারশিপের ভেতরে একটা কমিউনিস্ট লিডারশিপের ভেতরে একটা ইন্টারনাল ক্রাইসিস তৈরি হয়। Who will be the boss of the communist world? Soviet Union obviously 1917 Bolshevik revolution পড়েছে, বড় কান্ট্রি, Soviet Union wanted to be the boss. Chinese leadership তারাও বস হতে চায়, ফলে তাদের মধ্যে অনেক রকম ইন্টারনাল প্রবলেম ছিল। কিন্তু যখন ক্রুশ্চেভ পাওয়ারে আসে আফটার দ্য ডেথ অফ স্ট্যালিন, উনি একটা ওয়ার্ড ইউজ করেছিলেন, পিসফুল কোএক্সিস্টেন্স। পিসফুল কোএক্সিস্টেন্স মানে সকলের সঙ্গে কিন্তু মোটামুটি একটা সম্পর্ক রাখতে হবে। এবং চাইনিজ লিডারশিপ মনে করলো ইট ইজ এ পলিসি অফ কমিউনিস্ট ইডিওলজির একটা টোটাল ডিভিয়েশন। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট অফ দ্য কনফ্লিক্ট, যেটা 1956 20th কংগ্রেস অফ সিপি ইস্যুতে হলো। তারপরে গ্র্যাজুয়ালি দেখবেন নানা রকম ভাবে কিন্তু তাদের কনফ্লিক্ট গুলো ইভলভ করলো, এবং 1969 একটা উসিলি রিভার ক্ল্যাশ হলো। তারপরে চায়না বিকেম নাম্বার 1 এনিমি অফ সোভিয়েত ইউনিয়ন। তার ইম্প্যাক্ট কি হলো? সেই সময় ইউএসএ কারা ছিলেন? নিক্সন। উনি থ্রু ইয়াকা এবং থ্রু হেনরি কিসিঞ্জার উনি চায়নাকে কাল্টিভেট করলেন। থ্রু পিংপং ডিপ্লোমেসি ইন 1972 দ্য সাংহাই কমিউনিকে ওয়াজ সাইন্ড। তার কারণ কিন্তু এর কিন্তু স্পিল ওভার এফেক্ট কিন্তু এই ডিফারেন্ট রিজিয়নাল যে স্টেটস গুলো বা কান্ট্রি গুলো আছে তাদের মধ্যেও কিন্তু ফরেন পলিসি নানা রকম ভাবে ডিটারমিন্ড হয়। আমি একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। এবার সাংহাই কমিউনিকে হলো, কি আন্ডারস্ট্যান্ডিং হলো? 1950-তে ইউএস একটা এগ্রিমেন্ট করেছিল উইথ তাইওয়ান। তার কারণ হচ্ছে তাইওয়ান চায়না এখনো মনে করে দ্যাট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ চায়না। সোভিয়েত বা ইউএস একটা Taiwan will be attacked, then automatically it will be USA will give necessary security relief to Taiwan. Understanding holo je USA will withdraw, will abrogate the treaty, and Red China will replace Taiwan in the United Nations, and Red China will represent in the General Assembly. 72 agreement, কিন্তু diplomatic relation শুরু হয় 1st January 1979। এর মধ্যে অনেকগুলো ঘটনা হয়েছিল, সেই ঘটনাগুলো কেউ যদি জানতে চায় তখন আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবো। এখনো পর্যন্ত কিন্তু ইউএসএ কিন্তু তার ট্রিটিটা কিন্তু অ্যাব্রোগেট করেনি। ফলে কি দাঁড়ালো? ইউএস এর পলিসি একটা সময় ছিল টু পলিসি অফ কন্টেনমেন্ট, দ্যাট মিনস কন্টেন্ট টু কন্টেন কমিউনিস্ট এক্সপেন্সিজম, এবং তারপরে যেটা আলটিমেটলি গিয়ে দাঁড়ালো, যেটা সোভিয়েত ইউনিয়ন যখন চায়নার সঙ্গে রিলেশন তার ভেরি বিটার ডেভেলপ করে গেল, তখন হলো টু কন্টেন সোভিয়েত এক্সপ্যানশনিজম, এন্ড সিন্স চায়না ইজ এন ফ্রেন্ড অফ ইউএসএ। এখন এই যে পাওয়ার ইকুয়েশন,
ইউএসএ, চায়না, সোভিয়েত ইউনিয়ন। এর ফলে ইন্ডিভিজুয়াল ইন্ডিয়ার সঙ্গে ডিফারেন্ট কান্ট্রির রিলেশনও কিন্তু ভ্যারি করেছে টাইম টু টাইম। আমি একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে পারবেন। আপনারা যদি পিজি হানির বইটা পড়েন, which was published long time back, at one point of time China and Vietnam, they are very friend. China is helping Vietnam, এবং সেই সময় কমিউনিস্ট ভিয়েতনাম, তারা, যদি এটা ডিবেটেবল, বাট আমি আমার লেখার মধ্যে দিয়ে বলেছি, এক সময় কমিউনিস্ট ভিয়েতনাম বলেছিল কাশ্মীর ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ পাকিস্তান। সেই কমিউনিস্ট ভিয়েতনাম 1978 এ বলছে কাশ্মীর ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। কারণ সেই সময় ভিয়েতনামের কমিউনিস্ট লিডারশিপের সঙ্গে চাইনিজ কমিউনিস্ট লিডারশিপের খুব গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল। এবং 1964 এ যখন চায়না বম্ব ব্লাস্ট করে, নিউক্লিয়ার বম্ব ব্লাস্ট করে, তখন চায়না বলেছিল ইট সিম্বলাইজেস দ্য স্ট্রেংথ অফ দ্য কমিউনিস্ট ওয়ার্ল্ড। ভেরি প্রো চায়না ছিল। কিন্তু গ্র্যাজুয়ালি চায়নার সঙ্গে ভিয়েতনামের রিলেশনটা যখন খারাপ হতে আরম্ভ করলো, এবং গ্র্যাজুয়ালি ভিয়েতনাম লিডারশিপ ইজ কামিং ক্লোজার টু সোভিয়েত ইউনিয়ন, দেয়ার ইজ এ স্পিল ওভার এফেক্ট অন ইন্ডিয়াজ রিলেশন উইথ ভিয়েতনাম। ইন্ডিয়াও সোভিয়েত ইউনিয়নের দিকে ক্লোজ আসলো, ভিয়েতনাম ক্লোজ আসলো, গুড আন্ডারস্ট্যান্ডিং। ফলে এই যে পাওয়ার ইকুয়েশনটা, এই যে তিনটে পাওয়ার, মেজর পাওয়ার, এরাই হচ্ছে ডিটারমিনিং ফ্যাক্টর আমরা বাইল্যাটারাল আন্ডারস্ট্যান্ডিং। ফলে এর রিফ্লেকশন কিন্তু আমাদের ওভারঅল সাউথ এশিয়া ফরেন পলিসিতেও পড়েছে। এবার ইন্দিরা গান্ধী চলে গেলেন, উনি অ্যাসাসিনেটেড হলেন, রাজীব গান্ধী আসলেন। রাজীব গান্ধী আসার পরে one of the important personality, I think, one of the best prime minister. কারণ হচ্ছে গ্লোবালাইজেশন কথাটা যেটা আমরা 1991 এ আমাদের নরসিমহা রাও ইন্ট্রোডিউস করেছেন, সেটা কিন্তু রাজীব গান্ধী তখন বলেছিল। এবং রাজীব গান্ধী কি করলেন? অনেক কিছু করেছেন। আমাদের একটা মেজর কাজ করেছেন, উনি চায়নার সঙ্গে রিনিউ দ্য রিলেশনশিপ। রাজীব গান্ধী ভিজিট করলেন চায়নার সঙ্গে বেটার রিলেশন করার জন্য। রাজীব গান্ধী একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করলেন অন ডিসআর্মামেন্ট। ইন্ডিয়া স্ট্যান্ড অন ভিয়েতনাম so far as the Vietnam internal problem with Cambodia, that is a different, as altogether different issue. সেখানে ইন্ডিয়া, রাজীব গান্ধী একটা ইম্পর্টেন্ট রোল প্লে করলো অ্যাজ এ মিডিয়েটর টু রিজলভ দ্য প্রবলেম অ্যান্ড টু রেস্টোর পিস, যেটা আলটিমেটলি ইউএন পিস কিপিং অপারেশনের দ্বারা 1993 রিজলভ হয়েছিল আন্ডার জাপানিজ জেনারেল। নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট রাজীব গান্ধীর কে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, উনি কতগুলো রং ডিসিশন নিয়েছিলেন যার ভিকটিম উনি হয়েছেন, যেটা হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কা এগ্রিমেন্ট। তাকে বুঝিয়েছে, ইন্ডিয়ান আর্মি গেছেন ওখানে, ওদের ইন্টারনাল প্রবলেম, এলটিটি তামিল এবং আমাদের সিনোলিস্টদের মধ্যে রাজীব গান্ধী জয়বর্ধনে এগ্রিমেন্ট করেছে। ইন্ডিয়ান আর্মি সেখানে গেছে, প্রায় 12,000 ইন্ডিয়ান আর্মির লোকেরা মারা গেছে, এবং ইন্ডিয়ান আর্মি আলটিমেটলি ব্যাক করেছে, এবং আলটিমেটলি রাজীব গান্ধীকে প্রাণ দিতে হলো বিকজ অফ দিস ইস্যু। এবং সেখানে যে স্ট্যান্ডটা ইন্ডিয়া নিয়েছিল, সেই স্ট্যান্ড ইজ নট এ রাইট স্ট্যান্ড because it has not consulted with other important leaders. আবার কোন কোন জায়গায়, কোন কোন ইস্যুতে ইন্ডিয়া কোন কোন প্রাইম মিনিস্টারের লিডারশিপে কোন কোন স্ট্যান্ড নিয়েছে, যেটা আমরা আজকে ডিভিডেন্ড পাচ্ছি। যেমন একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন, সেটা যে 1972-তে আমরা সিমলা এগ্রিমেন্ট করি উইথ পাকিস্তান, জুলফিকার আলী ভুট্টো, ইন্দিরা গান্ধী। এবং সেখানে কি বলা হয়েছে? বলা হয়েছে কাশ্মীর ইজ এ বাইল্যাটারাল প্রবলেম, so there should not be, both the parties will not allow any third party to interfere. USA
আজকে ইউএসএ খুব বন্ধু। USA at one point of time wanted to act as a third party and Pakistan have proposed. India বলেছে no, it's a bilateral matter. There will be no third party. কারণ থার্ড পার্টি ঢুকলেই ওই যে আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম না, যে দুটো বিড়াল কোথা থেকে একটা রুটি চুরি করে এনেছিল, তারপর বাদরকে দিয়েছিল ভাগ করতে, আলটিমেটলি বাদর পুরোটাই খেয়ে নেয়। ইন্ডিয়া জানে যে থার্ড পার্টি ঢুকলে কিন্তু আলটিমেটলি কিন্তু ইন্ডিয়া উইল বি লুজার। যেটা চায় না একটা সময় আবার, এবং রিসেন্ট টাইমে চায়না কিন্তু থার্ড পার্টি হিসেবে কিন্তু অ্যাক্ট করার জন্য প্লিট করেছে, and the entire thing was endorsed by Pakistan. কিন্তু ইন্ডিয়া বরাবরই বলেছে এবং এখনো বলছে যে সিমলা এগ্রিমেন্ট ওয়াজ দ্য ফাইনাল এগ্রিমেন্ট, ইট ইজ এ বাইল্যাটারাল ইস্যু, দ্য প্রবলেম শুড বি রিজলভ বাইল্যাটারালি। ঠিক আছে, এরকম ধরুন স্মল নেবার্স নিয়ে যখন ইন্ডিয়া 1974-এ বোমা ফাটালো, তারপরে পাকিস্তান ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে একটা রেজলিউশন মুভ করলো দ্যাট সাউথ এশিয়া শুড বি এ জোন অফ পিস। সেই রেজলিউশনটা খুব একটা বেশি পাত্তা পায়নি, কারণ ইন্ডিয়া তো বোমা ফাটিয়ে দিয়েছে। প্রবলেমটা হচ্ছে যে পাকিস্তান ইস্যুটাকে ইন্টারন্যাশনালাইজ করার চেষ্টা করেছে এবং সেখানে কিন্তু সে ইউএস এর সাপোর্ট পেয়েছে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন বা আদার ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি তারা কিন্তু এটাকে এন্ডোর্স করেনি। বাট এটা একটা ঘটনা যে ইন্ডিয়ান নিউক্লিয়ার ব্লাস্টটা, সেটা কিন্তু একটা ছোট ছোট দেশের পক্ষে একটা ফিয়ার সাইকোসিস ডেভেলপ করেছে যে ইন্ডিয়া কিন্তু বুলি করতে পারে। আজকের ইন্ডিয়ার সিচুয়েশন পোস্ট কোল্ড ওয়ারে আর তখনকার সিচুয়েশন ইজ কোয়াইট ডিফারেন্ট। আজকে নেপাল ইন্ডিয়াকে বুলি করে বিকজ অফ চায়নাজ ইনভলভমেন্ট। আজকে ভ্যাকসিন নিয়ে বাংলাদেশ মাঝে মাঝে বুলি করার চেষ্টা করে। আজকে মালদ্বীপ, এখন সেই সরকার চেঞ্জ হয়ে গেছে, তারা ইন্ডিয়াকে বুলি করার চেষ্টা করে। তার কারণ হচ্ছে, সেটা যদি পরে পোস্ট কোল্ড ওয়ার পড়াই তখন আমি বলবো যে এই চায়নার বিআরআই প্রজেক্টের কি ট্র্যাক। ফলে ওভারঅল যে ভারতবর্ষের যে বৈদেশিক নীতি, অনেক ঘটনা আছে, আমরা সেগুলো সবকিছু তো বলিনি, কিন্তু একটা আইডিয়া যে কোল্ড ওয়ার পিরিয়ডে ইন্ডিয়ার ফরেন পলিসিটা কিন্তু ডিটারমিন্ড হয়েছে গ্রেট পাওয়ার পলিটিক্স। এবং কাকে দোষী করব কাকে দোষী করব না, দ্যাট উইল বি আ ডিফিকাল্ট জব। কাকে দোষী করব? ইউএসএ কে রেসপন্সিবল করব না সোভিয়েত ইউনিয়নকে রেসপন্সিবল করব? তার কারণ হচ্ছে যে ইউএসএ যদি 1950-তে যদি এখানে না ঢুকতো, কেন ইউএস হ্যাভ এ ডিফারেন্ট পারসেপশন, দে আর ক্যাপিটালিস্ট, দে নিড মার্কেট। তারা মাল বেচবে, অস্ত্র বেচবে। এবং একটা কথা আমি এখানে বলে রাখছি যেটা আমার মনে হচ্ছে, ইউ মে নট এগ্রি উইথ মি, the 11th September incident, when I heard that news, I immediately said it's a got up case. And nowadays you will find there are a number of movies and books have been published, because the same type of problem third world countries different international platform e raise করেছে, low intensity conflict, insurgency, US have simply ignored. Then when they have tested what is terrorism, then they have highlighted the issue. And in the name of terrorism, it created a fear psychosis to different countries. এবং দেখা গেছে, if you simply make a research on that, যে ওই ঘটনার পরে at least next 10 years different countries এর ডিফেন্স এক্সপেন্ডিচার কিভাবে বেড়ে গেছে। তার কারণ হচ্ছে everyone is buying defense equipment for their own national interest and for their own security. আমার সঙ্গে আপনারা এগ্রি করবেন না,
কিন্তু এটা হচ্ছে ঘটনা। ফলে ইউএসএ ওই যে ইরাক যখন ও কুয়েতকে সোয়ালো করেছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, টিভিতে আমরা দেখেছিলাম, অপারেশন ডেজার্ট স্টর্মের নাম করে স্কাড মিসাইল দিয়ে ইসরায়েল কন্টিনিউয়াসলি কিন্তু অ্যাটাক করে গেছে। দ্যাট ওয়াজ এ টেস্টিং গ্রাউন্ড, যে মালটা বেচা যাবে কিনা, বিকজ ইউএসএ বিলিভ ইন মার্কেট। আজকে যদি ইউএসএ মাল না বেচতে পারে তাহলে ইউএসএ কিন্তু ওয়ার্ল্ডে ডমিনেট করতে পারবে না। এবং কারেন্টলি ইন্ডিয়া ইউএস এর পাওয়ার ইজ চ্যালেঞ্জ বিকজ অফ সাম রিজনাল পাওয়ার্স। ইউএসএ এখন বর্তমানে ইজ বাঙ্ক অন ইন্ডিয়া টু কন্টেন চায়না, এটা আমার মনে হয়েছে। ইন্ডিয়াকে বেশি তোলতাই করছে। কিন্তু আমি তো পেজে যদি ইতিহাসের পাতাগুলো দেখি আর যদি পড়ি, তুমি কি করেছিলে কোল্ড ওয়ার পিরিয়ডে? তুমি কেন প্রমোট করেছিলে পাকিস্তানকে? কেন কথা শুনেছিলে পাকিস্তানের? কেন পাকিস্তানকে আর্মস দিয়েছিলে তুমি? যার জন্য আমি আমার ডিফেন্সে হিউজ স্পেন্ড করেছি, আমার ডেভেলপমেন্ট আমি খরচা করতে পারিনি। Forget the BSF forces total budget. If you see the budget of the Indian defense, we are spending nearly 16% of the budget for defense. But how much we are spending for development? Less than 10%. তাহলে ইন্ডিয়া কিভাবে প্রসপার করবে? So I call it is a conspiracy theory. তুমি করেছো, এখন তুমি আমাকে নানা রকম ভাবে প্রমোট করার চেষ্টা করছো। ফলে আমার ফরেন পলিসি যারা নেবেন, আমি তো নেব না, আমি অ্যানালিসিস করতে পারি, আমি আমার মত দিতে পারি। দ্যাট মাচ আই ক্যান গিভ ইউ। ইউ মে এগ্রি অর ডিসএগ্রি, বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট উই হ্যাভ স্পেন্ড লেস ইন ডিফেন্স। এবং একটা পয়েন্ট আমার একটু জাস্ট মনে আসছে বলে আমি বলে দিচ্ছি, যে চায়না আজকে যে এই যে কে প্রমাণ এখনো পর্যন্ত করা যায়নি যে কোভিড এর অরিজিনটা কোথায়। এর মধ্যে নানা রকম খেলা আছে, এবং আজ থেকে 50 বছর পরে আমি হয়তো তখন থাকবো না, দেখবেন যে চায়নার সঙ্গে আরো অনেক দেশ ইনভলভ। কিন্তু চায়না অ্যাটাক করেছে কোথায়? যেখানে আমরা দুর্বল, আমাদের হেলথ সিস্টেমটা। এবং তার ফলে কি হয়েছে, আমরা আমাদের হেলথ স্ট্রাকচার নেগলেক্ট করেছিলাম, এখন আমরা একটু কিছু রিভাইভ করার চেষ্টা করেছি। এন্ড উই হ্যাভ ফেস এ লট অফ প্রবলেম। আমাদের প্রচুর লোক, অনেক জানাশোনা লোক, প্রচুর লোক কোভিড এর জন্য মারা গেছে, তাদের তো চলে যাওয়ার কথা ছিল না। এবং which showed the vulnerability of our health structure. ফলে আমি অ্যাটাক করেছি কোথায়? আমি করেছি যে জায়গাটা আমার দুর্বল, সেই জায়গাটাকে করেছি। এবং এখানে অনেকে ইনভলভ থাকতে পারে, আমি কারোর নাম স্পেসিফিক বলছি না, কেন এটা পাবলিক ডোমেনে বললে আবার অসুবিধা আছে। কিন্তু আমার মনে হয়েছে আজ থেকে 50 বছর পর দ্য থিং উইল কাম ইন এ ডিফারেন্ট ওয়ে। চায়নার সঙ্গে অন্যরাও ইনভলভ রয়েছে। যাই হোক, ফলে ওভারঅল যদি ফরেন পলিসিটা, while summing up the entire thing, ইন্ডিয়ার ফরেন পলিসিটার মেন আর্কিটেক্ট মাইকেল ব্রেশার বলেছিলেন যে ফিলোসফার আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান ফরেন পলিসি ইজ নেহরু। Nehru more or less brought India in the international platform. And Nehruর এই যে ইনিশিয়েটিভ, তার ডিভিডেন্ড আমরা পেয়েছি। যেমন আমাদের একটা পয়েন্ট বলা দরকার, সেটা হচ্ছে আপনারা হয়তো জানবেন যে 1974-এ আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ একটা মুভমেন্ট জেনারেট করেছিল, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। দ্যাট ওয়াজ দ্য আউটপুট অফ দ্য সলিডারিটি অফ দ্য থার্ড ওয়ার্ল্ড। কি ডিমান্ড ছিল? ডিমান্ড ছিল যে ডেভেলপ কান্ট্রিজ দে বিকেম রিচ বাই এক্সপ্লয়টিং আওয়ার ন্যাচারাল রিসোর্সেস। ইফ যদি তারা 1% অফ দ্যাট জিএনপি যদি কন্ট্রিবিউট করে, তাহলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এর প্রসপারিটি হবে। এবং থ্রু লার্জ মেজরিটি দ্যাট ওয়াজ এন্ডোর্স। ইভেন ফ্রান্স, জার্মানি এবং রাশিয়া 0.22%, 1/3 of the not less than 1/3 কন্ট্রিবিউট করেছিল।
ফ্রান্স করেছিল, জার্মানি করেছিল। দ্য অনলি কান্ট্রি হু অবজেক্টেড দ্যাট ইজ ইউএসএ। এন্ড ইউএসএ বলেছিল উই ডোন্ট বিলিভ ইন গ্র্যাটিস থিওরি। যারই কনটেক্সটে আলটিমেটলি আমাদের সাউথ সাউথ কোঅপারেশন ডেভেলপ করেছে। সো দিস ওয়াজ দ্য অ্যাচিভমেন্ট। And who was the architect? The architect is Nehru. And Indira Gandhi was further accelerated that process. So as a result, what happened, যেটা আমি প্রথমে বলেছি এবং আজকেও বলছি, কেউ কিন্তু পাকিস্তানকে বলছে না যে an emerging power in the Asian region। সকলেই বলছে ইন্ডিয়া ইজ an emerging power। এবং তার কারণ হচ্ছে the long vision and the long method that was followed by Nehru, the mixed economy concept and socialist oriented economy that given the inner strength of our entire foreign policy. So there lies the achievement. I think this is enough. So if you have any question, you can ask me, no problem. Non-aligned movement প্রথম ফার্স্ট সামিট হয় 1961 এ বেলগ্রেডে, তারপরে 64 হয় কায়রোতে, তারপরে হয় থার্ড সামিট হয় 1970-তে আমাদের অ্যালজের, ফোর্থ সামিট হয় লুসাকা 1973-তে, ফিফথ সামিট হয় কলম্বোতে, সিক্স সামিট হয় হাভানাতে এবং সেভেন সামিট হয় নিউ দিল্লিতে। এই সামিটে হারারে হয়, তারপরে আরো অনেক কিছু হয়েছে। আমি নন-অ্যালাইনমেন্ট এই কনটেক্সটে একটা বলছি, যখন জনতা গভর্নমেন্ট সরকার ছিল তখন হাভানা সামিট হয়েছিল। এখন ডিবেটটা হচ্ছিল যেহেতু জনতা সরকার আমাদের ভিয়েতনাম ব্যাক হেং সামরিন গভর্নমেন্টকে স্বীকৃতি দেয়নি, তাহলে নন অ্যালায়েন্স সিটে কে বসবে? তার কারণ হচ্ছে কোনো একটা ইন্টারেস্টিং ফিচার ছিল, সেটা হচ্ছে ক্যাম্বোডিয়াতে যে সিহানুক ছিল, যে কিং, সে কিন্তু ইউএনওতে সিটে বসে রয়েছে, আর এদিকে হেং সামরিন হচ্ছে হেড অফ দ্য স্টেট ব্যাক বাই ভিয়েতনাম অ্যান্ড সোভিয়েত আর্মি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কে ন্যাম সিটে বসবে? এটা তো একটা প্রশ্ন, কে বসবে? এটা তারা জনতা গভর্নমেন্ট ওটাকে যেটা করলো স্কিট করে গেল, কিন্তু একটা ভালো ফর্মুলা দিয়ে গিয়েছিল। এস এন মিশ্র বলে আমাদের একজন ফরেন মিনিস্টার ছিলেন টেম্পোরারি ওই চরণ সিং পিরিয়ডে, বললো লেটস দ্য কিপ সিট কেপ ভ্যাকেন্ট, সিটটাকে খালি রাখলো। ন্যাম আলাদা আর ইউএন জেনারেল অ্যাসেম্বলি আলাদা। ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে সিহানুক পাওয়ারে বসে রয়েছে চেয়ারে, যদিও সে সরকারের নেই, backed by the China and the Soviet Union and some other powers. এবার ন্যাম সিটে কি বসবে? ন্যাম তো একটা আলাদা প্ল্যাটফর্ম, সেখানে কে বসবে? সেটা নিয়ে সিটটাকে ভেকেন্ট রাখলো। এইবার এটারই কনটেক্সটে বলছি, যখন 1983-তে ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসলেন, এসে উনি আমাদের সেভেন্থ ন্যাম সামিট করলেন নিউ দিল্লিতে, সেখানে কিন্তু উনি সিটটাকে ভেকেন্ট, সিটটা খালি রেখেছিলেন। কিন্তু বাই দ্যাট টাইম ইন্ডিয়া কিন্তু হেং সামরিন গভর্নমেন্টকে ভিয়েতনামের এক মানে এটাকে এন্ডোর্স করেছেন, মানে হচ্ছে যে এন্ডোর্স করেছেন মানে যে পলপট আউট অফ 8 মিলিয়ন পিপল হি কিল 3 মিলিয়ন পিপল। কিলিং ফিল্ড সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। ফলে বাই দ্যাট টাইম 80-তে এসে তো উনি ইলেকশনে অ্যাকনলেজ করে দিয়েছেন এই সরকারকে, তাহলে তাকে বসতে দেওয়া উচিত। ইন্দিরা গান্ধী ভদ্রতার খাতিরে চেয়ারটাকে খালি রেখেছেন, কিন্তু ওদের একজন রিপ্রেজেন্টেটিভকে ওই মিটিং এ বসতে দিয়েছিলেন। তার ফলে যারা ইন্দিরা গান্ধীকে সমর্থন করেনি রিকগনিশনের ক্ষেত্রে, বিশেষ করে সিঙ্গাপুর মালয়েশিয়া, তারা অবজেক্ট করেছিল, বলেছিল এই লোকটাকে এখানে কেন বসে আছে এই লোকটা। ইন্দিরা গান্ধী বলেছিল আই এম দ্য হোস্ট, আই হ্যাভ অ্যাকনলেজ দিস গভর্নমেন্ট, আমি ইচ্ছে করলে ওকে এই নন অ্যালাইনমেন্ট চেয়ারে বসতে দিতে পারি, কিন্তু আমি বসাইনি। I have more or less accepted the principles which has been accepted in the Havana summit in 1979. Sir, next question, ঝুমন চৌধুরী করেছেন। Sir, 21st century India's foreign policy is totally dependent. এটা তো আমি পরের দিন আরেকটা পড়াবো, সেই দিন তখন এটা আলোচনা করবো, আজকে করব না। আমাদের 21 সেঞ্চুরিতে মানে কারেন্সি, আমি তো কোল্ড ওয়ার পিরিয়ড 19 ফল অফ সোভিয়েত ইউনিয়নের আগ পর্যন্ত পড়েছি আজকে।
আমি তার বাইরে যাইনি, মাঝে মাঝে দু একটা এক্সাম্পল দিয়েছি। ফলে পরে আচ্ছা। আবার যদি কখনো বলি আমি তখন বলবো সেখানে আমাদের যে ফরেন পলিসি স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ হয়েছে। আমার নেহরু যেগুলো যেগুলো পাবলিক সেক্টর করেছিল আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে তা সব বেচে দিচ্ছে, ডাইমেনশনটা আলাদা। ফলে আমি যদি আবার মানে 1991 অনওয়ার্ডস ইন্ডিয়ার ফরেন পলিসি কি, ইন্ডিয়ার রোল কি, যদি আবার বলি তাহলে সেদিন আমি এটা ডিটেলে আলোচনা করব, সেটাই বলছি। নেক্সট কোশ্চেন বিশ্বজিৎ রয় করেছে, স্যার হ্যাঁ 1971-এ সোভিয়েত ইউনিয়ন ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে এবং যুদ্ধের সময় সামরিক বাহিনী দিয়ে সাহায্য করে। ইউএসএসআর এর কি স্বার্থ ছিল? হ্যাঁ বাংলাদেশকে সামরিক বাহিনী দিয়ে সাহায্য করেছিল ভারত, ভারতের মূল স্বার্থ কি ছিল? না না, ভারতের স্বার্থ ছিল যেটা ওইটা বললাম, কৌটিলিয়ান মডেল। ইন্ডিয়া ওয়াজ সারাউন্ডেড বাই এনিমি। ইন্ডিয়া সোভিয়েত ইউনিয়নের দিকে যখন হেলে গেল তার কারণ হচ্ছে সারাউন্ডেড বাই এনিমি। প্রথমে ফ্রম দ্য ভেরি ইনসেপশন নেহরু পিরিয়ডে ছিল তো ইউএসএ অ্যান্ড পাকিস্তান। পাকিস্তান তো পেরিনিয়াল এনিমি, ওরা দুজন মিলে হাত মিলিয়েছিল। তারপরে সোভিয়েত ইউনিয়ন চায়নার সঙ্গে আবার রিলেশন খারাপ হয়ে গেল এবং ন্যাচারালি কি হলো, আলটিমেটলি চায়নাও কিন্তু পাকিস্তানকে ব্যাক করতে আরম্ভ করলো। ফলে তিনজনে একজোট হয়ে গেল। তাহলে আমার এক্সিস্টেন্সের জন্য আমি তো অবভিয়াসলি আই হ্যাভ টু থিঙ্ক অফ মাই ওন ন্যাশনাল ইন্টারেস্ট, আই হ্যাভ টু থিঙ্ক অফ মাই ওন সিকিউরিটি। ইন্দিরা গান্ধী 74-এ বোমা ফাটানোটার একটা কারণ হচ্ছে আই হ্যাভ টু প্রুভ দ্যাট আই এম এ বিগ বস, বিকজ চায়না হ্যাজ অলরেডি ব্লাস্টেড বম্ব ইন 64। ফলে ন্যাচারালি এটা হচ্ছে ইন্ডিয়ার ইন্টারেস্ট। সোভিয়েত ইউনিয়নের ইন্টারেস্ট হচ্ছে, সোভিয়েত ইউনিয়নের ইন্টারেস্ট কি, টু কাউন্টার দ্য অ্যাক্সিস আই এম মেনশনিং। এবং সোভিয়েত ইউনিয়ন দেখেছে যে ইন্ডিয়া হচ্ছে এই রিজিয়নে সবচেয়ে বিগ পাওয়ার, বিগ ইন সাইজ। ফলে তার সঙ্গে যদি আমি সম্পর্ক ভালো রাখি এবং তার সঙ্গে যদি আমি ভালো সম্পর্ক তৈরি করি তাহলে কিন্তু তার গেন আছে। তার কারণ হচ্ছে কৌটিল্যতে কিন্তু বলেছে নো ওয়ান ইজ পার্মানেন্ট ফ্রেন্ড অ্যান্ড নো ওয়ান ইজ পার্মানেন্ট এনিমি। আজকের বন্ধু কালকে শত্রু, আজকের শত্রু কালকের বন্ধু, সেটাই ফরেন পলিসিতে রিফ্লেক্টেড হয়েছে। আচ্ছা স্যার পরবর্তী কোশ্চেন অনন্যা জিজ্ঞেস করে। অনন্যা সরকার, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, জোট নিরপেক্ষ, হ্যাঁ আচ্ছা ভেরি গুড। আমি জোট বলি নিরপেক্ষ নীতি বর্তমানে এটা হচ্ছে কতটা প্রাসঙ্গিক? আচ্ছা আমি বলি আমার মত, আমার মতের সঙ্গে আপনাদের মতের মিল হবে না। আমি মনে করি জোট নিরপেক্ষতার যথেষ্ট মূল্য আছে। ইট ইজ এ প্ল্যাটফর্ম, এটা একটা প্ল্যাটফর্ম যেখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ হু হ্যাভ সাফার্ড এ লট দে ক্যান ডিসকাস অ্যামং দেমসেলভস। ওই যে সাউথ সাউথ কোঅপারেশনের কথা বললাম না, যখন নর্থ সাউথ কোঅপারেশনে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার ইমপ্লিমেন্টেড হলো না, তখন 1990-তে মহাতির বিন মোহাম্মদ একটা সাউথ সাউথ কমিশন একটা রিপোর্ট পাবলিশ করেছিল এবং বলেছিল যে ডেভেলপ ওয়ার্ল্ড একটা বিন্দু সাহায্য করবে না। ফলে ওরা আমাদের they became rich by exploiting our natural resources, আমরা নিজেদের মধ্যে তৈরি করব, সেটাকে হচ্ছে সাউথ সাউথ কোঅপারেশন। ফলে নন অ্যালাইনমেন্ট যদিও জন্ম হয়েছিল, এটা নিয়ে একটা ডিবেট আছে, নানা রকম মতামত আছে। আমি মনে করি যে নন অ্যালাইনমেন্টের ভ্যালু এখনো আছে, বিকজ ইট ইজ এ প্ল্যাটফর্ম, ইউ ক্যান এক্সপ্রেস, ইউ ক্যান মেক সলিডারিটি, ইউ ক্যান এক্সচেঞ্জ প্রোডাক্ট, you can raise issue, because UN General Assembly te most of the non-aligned countries are member. ফলে এইটা ইরেলিভেন্ট হবে কেন? যদি ইরেলিভেন্ট হতো তাহলে তার ন্যাম সামিট গুলো হতো না। ফলে এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যেমন নানা রকম প্ল্যাটফর্ম তৈরি হয়েছে পোস্ট কোল্ড ওয়ারে। ব্রিক্স বলে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, বিমস্টেক বলে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সাব রিজিনাল অর্গানাইজেশন, ডিফারেন্ট সাব রিজিনাল অর্গানাইজেশন তৈরি হয়েছে। নন অ্যালাইনমেন্ট একটা বড় প্ল্যাটফর্ম, আর দ্যাট স্ট্রেংথটা হচ্ছে ইউএন জেনারেল অ্যাসেম্বলি। ফলে ইট ইজ এ প্ল্যাটফর্ম where the third world countries they can interact, they can exchange their views,
they can exchange their product. So it is not at all irrelevant according to me. You may disagree with me. বুঝাতে পারলাম কি? জোট নিরপেক্ষ নীতি না নিয়ে নেহরু যদি কোনো ব্লকে যোগ দিতেন তাহলে কি ভারতের উন্নতি বেশি হতো? আমি মনে করি না। আমি একেবারেই মনে করি না যে রাহুল আমি যে প্রশ্নটা করেছে, ইন্ডিয়া যদি আজকে যদি ভারতবর্ষ জোট নিরপেক্ষ না নিত তাহলে ভারতবর্ষের অবস্থা পাকিস্তানের মতো হতো। পাকিস্তান আজকে কি পাকিস্তানের অবস্থা? ভালনারেবল ইকোনমি, lot of internal problem, ISI is very operative, promoting different terrorist groups. Pakistan economy is really vulnerable. ফলে জোট নিরপেক্ষ না নিয়ে যদি ইন্ডিয়া যদি আলটিমেটলি আমাদের ইউএস এর দিকে যেত তাহলে কিন্তু অন্যরকম সিচুয়েশন হতো। তাহলে তোমার ওই মিক্সড ইকোনমি কনসেপ্ট তুমি ইমপ্লিমেন্ট করতে পারতে না। তুমি আমাদের ক্যাপিটালিস্ট ওরিয়েন্টেড ইকোনমি করতো। ক্যাপিটালিস্ট ওরিয়েন্টেড ইকোনমি ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করলে ডিজিটাল গ্যাপ অনেক বেশি বেড়ে যেত, গরিব এবং বড় লোকের ভেতর শ্রেণী বিবাদ আরো বেশি বাড়তো, তাতে আরো বেশি প্রবলেম হতো। ফলে মানে পরের দিকে ইন্দিরা গান্ধী ইনক্লাইন করেছেন টুয়ার্ড সোভিয়েত ইউনিয়ন বিকজ অফ মাই ওন ন্যাশনাল ইন্টারেস্ট, ওন স্ট্র্যাটেজিক রিজনস, সিকিউরিটি ইন্টারেস্ট, তার জন্য করেছেন। কিন্তু ইন্ডিয়া কিন্তু বরাবরই কিন্তু তার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটিটাকে কিন্তু মেনটেন করেছেন। ইন্দিরা গান্ধী জোট নিরপেক্ষ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বেটার রিলেশন করেছেন টু কাউন্টার দ্যাট অ্যাক্সিস। তার মানে কিন্তু সোভিয়েত ইউনিয়নের কখনোই কিন্তু সোভিয়েত ইউনিয়নের কোনো আমাদের মানে দে হ্যাভ নেভার ইউজড আওয়ার সয়েল অ্যাজ দেয়ার বেস। একটা অ্যালিগেশন হয়েছিল এক সময় যে বিজয়বাড়াতে সোভিয়েত ইউনিয়নের মিলিটারি বেস আছে, মিথ্যে কথা। That has been proved false. So জোট নিরপেক্ষ যদি নেহরু যদি জয়েন করতেন তাহলে হয়তো আজকের ইন্ডিয়া কিন্তু সেই ইন্ডিয়া হতে পারতো না, যেটা আমি ওই এক্সাম্পল দিয়েছি চাবনপ্রাস। আন্ডার মে স্ট্রং, we became very strong as an economic power. আমি যেটা বারবার আমি বলার চেষ্টা করছি যে আজকে কিন্তু কেউ পাকিস্তানকে বলছে না as an emerging power. পাকিস্তান হচ্ছে একটা nuisance state. পাকিস্তান have been used by different parties. এখন চায়না ইউজ করছে, একসময় ইউএসএ ইউজ করতো। Is it all right? জোট নিরপেক্ষ নীতি বা নেহরু যদি কোনো যোগ দেন তাহলে কি ভারতের উন্নতি বেশি হতো? বললাম তো উন্নতি হতো না। রঞ্জিত সই, স্যার ভারতের বিদেশ নীতির মূল প্রতিপাদ্য বিষয় কি? সেটা তো বলেছি বাবা প্রথমে এক প্রতিপাদ্য বিষয় তো একটা কান্ট্রি ফরেন পলিসি তো ডিটারমিন্ড হয় কতগুলো প্রিন্সিপালের দ্বারা, এবং সেগুলো কিন্তু টাইম অ্যান্ড এগেন ভ্যারি করে। একটা সময় যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন কোল্ড ওয়ার পিরিয়ডে আমাদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ভালো ছিল না। তার কারণ হচ্ছে আমরা সেই সময় অ্যান্টি জায়নিজম পলিসি নিয়েছি, সেটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট ফিচার। তার মানে হচ্ছে ইসরায়েল যে কন্টিনিউয়াসলি প্যালেস্টিনিয়ানদের অ্যাটাক করে, ইন্দিরা গান্ধী এবং আদার ইম্পর্টেন্ট লিডার্স তারা দে হ্যাভ রেজ দ্য ভয়েস ইন ফেভার অফ দ্য পিএলও পিপল, and they always condemn the Israel because Israel is always sponsored by the USA. এখন সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে পোস্ট কোল্ড ওয়ারে। ফলে ন্যাচারালি যে আমার ফরেন পলিসির ফিচার কি, পঞ্চশীল, নন অ্যালাইনমেন্ট, অ্যান্টি ইম্পেরিয়ালিজম, অ্যান্টি কলোনিয়ালিজম, অ্যান্টি রেশিয়ালিজম, দেন অ্যান্টি জায়নিজম, এগুলো হচ্ছে আমার বেসিক প্রিন্সিপল। তারপরে কিছু কিছু প্রিন্সিপল থ্রু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস এর দ্বারা আমি তো ভারত সরকার তো বলে দেয় না যে এটা আমার প্রিন্সিপল, আমি এই প্রিন্সিপলে চলি। ডিফারেন্ট প্ল্যাটফর্মে ভারতবর্ষ তার বক্তব্য যখন রাখে সেটা দিয়েই আমি অ্যাসেস করে বলি যে এটা হচ্ছে আমার প্রিন্সিপল। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি প্রথমে যে টেররিজম। লাস্ট মোদি যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে সেপ্টেম্বরে যে বক্তৃতাটা দিল সেখানে মোদি কিন্তু টেররিজম কথাটা ইউজ করছে নানা রকম প্ল্যাটফর্মে। তার মানে কি অ্যান্টি টেররিজমটা হচ্ছে একটা মেজর প্রিন্সিপাল আমার ফরেন পলিসি। এখন
একটা সময় ইন্দো সোভিয়েত ট্রিটি যখন ছিল সেটা একটা প্রিন্সিপাল হচ্ছে, কারণ পরের দিকে ইন্ডিয়া হয়েছে। তাছাড়া আরো অনেক প্রিন্সিপালস আছে। যেমন আমি এটা বলি একটা, সেটা আমি ভেবেছি যে পরে যদি আবার কখনো হয় তখন বলবো, যে স্ট্রাকচারাল চেঞ্জেস সেটা একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল চেঞ্জেস, যে ইন্ডিয়া কিন্তু এখন আর অ্যান্টি ইম্পেরিয়ালিজম কথাটা কিন্তু খুব একটা ব্যবহার করে না, কারণ ইন্ডিয়া ফরেন পলিসি স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। ইন্ডিয়া অ্যান্টি ইম্পেরিয়ালিজম বলতো কখন? কার এগেনস্টে? ইউনাইটেড স্টেটস এর এগেনস্টে। এখন তো তার সঙ্গে ইউনাইটেড স্টেটস এর খুব ভালো সম্পর্ক, সে কি করে অ্যান্টি ইম্পেরিয়ালিজমটা একটা ইম্পর্টেন্ট ফিচার হিসেবে রাখবে? ফলে সেটা আলটিমেটলি কিন্তু ভ্যানিশড হয়ে গেছে। সেটা হচ্ছে পোস্ট কোল্ড ওয়ারে কি ফরেন পলিসি স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে, যদি আমি কোনো আরেকটা ক্লাস হয় তাহলে তখন আমি বলবো যে কি কি চেঞ্জ হয়েছে এবং কি কি ডায়নামিজম এসছে আমাদের ফরেন পলিসি। সেটা কতখানি ভালো কতখানি খারাপ সেটা তো পরে। আমি তো বললাম এটা জোট নিরপেক্ষ নীতিত্ব প্রাসঙ্গিকতা কতখানি, তো আমি বললাম যে জোট নিরপেক্ষতা তো আমি মনে করি ইট ইজ অ্যাকচুয়ালি স্টিল রেলিভেন্ট। তার কারণ হচ্ছে জোট নিরপেক্ষ এটা একটা প্ল্যাটফর্ম, এবং এখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি তারা নিজেদের মধ্যে আলোচনা করে নানা রকম বিষয়ে বেটার কোঅর্ডিনেশন করতে পারে। ইট ইজ এ প্ল্যাটফর্ম, আলোচনা করতে পারে। ফলে এই ক্লাইমেট ইস্যুতে জোট নিরপেক্ষ কান্ট্রিরা তারা ইনক্লুডিং চায়না এবং ইন্ডিয়া এদের মধ্যে মিল, তারা দে হ্যাভ রেজড দ্য ভয়েস এগেইনস্ট দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অন ক্লাইমেট ইস্যু। ফলে এই আলোচনাগুলো তো জোট নিরপেক্ষতে যখন হয় তো রেজলিউশনস গুলো তো দেখলেই বোঝা যায় তারা নানা রকম ভাবে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে ইন্সপায়ার করে, যেটাতে তারা নিজেরাও মেম্বার। ফলে এটার কোনো, যদিও জোট নিরপেক্ষতা তৈরি হয়েছিল কোল্ড ওয়ারের কনটেক্সটে, কিন্তু কোল্ড ওয়ার শেষ হয়ে গেছে তার মানে কি কোল্ড ওয়ার একেবারে চলে গেছে? একেবারেই যায়নি তো, নিউ কোল্ড ওয়ার শুরু হয়েছে। তখন ছিল দুটোর মধ্যে লড়াই, তারপর আবার আরেকটা ঢুকেছিল, চায়না ঢুকেছিল, এখন আবার মাল্টিপল ওয়ার্ল্ড, নানা রকম রিজিয়নাল পাওয়ার্স ডিফারেন্ট স্পেকট্রামে এমার্জ করেছে। জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এক একটা স্ট্রং পাওয়ার। ফলে এখন মাল্টিল্যাটারালিজম একটা ইম্পর্টেন্ট ফিচার আমাদের ফরেন পলিসিতে। ফলে জোট নিরপেক্ষতা আমি যেটা মনে করি তার রেলিভেন্স এখনো আছে, বিকজ ইট ইজ এ প্ল্যাটফর্ম where you can share your viewpoint, where you can discuss on some issues, then you can take a stand. Because জোট নিরপেক্ষতার সাফল্যতা বা স্ট্রেংথ কোথায়? ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। ইউএন জেনারেল অ্যাসেম্বলিতেই তো আসল জায়গা। সেখানে তো প্রত্যেকটা দেশের এক একটা করে পাওয়ার, একটা দেশ মেম্বার তার একটা ক্ষমতা। যেটা আমার মনে হয় যে একটু এক লাইন বলে দিই, যেটা হচ্ছে যে আমাদের ইয়েতে যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই ইরাকে ইউএসএ যেভাবে ইন্টারভেন করলো এবং 3টে পিস করে দিল, তারপরে বললো যেটা রং ইনফরমেশন ছিল, পুরো রেজলিউশনটা সিকিউরিটি কাউন্সিল দিয়ে এন্ডোর্স করিয়েছে, জেনারেল অ্যাসেম্বলি করেনি। কারণ জেনারেল অ্যাসেম্বলি করলে তো এন্ডোর্স করাতে পারবে না। বুঝতে পেরেছ? এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠা হওয়ার, চীনের প্রভাব বৃদ্ধি পাওয়ার, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের বিদেশ নীতি কোনো পরিবর্তন ঘটবে, এটা তো আজকে বলবো না, এটা তো পরের দিন বলবো। পোস্ট কোল্ড ওয়ার যেদিন বলবো সেই দিন আমি এইটা নিয়ে বলবো। এটা তো বর্তমানের বিষয়। ভারতবর্ষে আমি এটা বলেছি গো বাবা, তুমি শোনোনি? আফগানিস্তানে যে সময় সোভিয়েত ইন্টারভেনশন হয় সেই সময় জনতা সরকার ক্ষমতায় ছিল, তারা সেই সময় কোনো বক্তব্য রাখেনি। কিন্তু ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় আসে 1980-তে, সেই সময় উনি, যারা জনতা গভর্নমেন্ট ছিল তারা এবার অপোজিশন পার্টিতে এসছে, পার্লামেন্টে তারা চেঁচামেচি আরম্ভ করেছে,
যে ইন্দিরা গান্ধী সরকার সোভিয়েত ইউনিয়নের অ্যাকশনটাকে কন্ডেম করো। ঘটনাটা হয়েছে ডিসেম্বর 1979, তখন ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসেননি। ইন্দিরা গান্ধী আসার পর তারা বলছে যে ইন্টারভেনশন আর ইনভেশন, এবং তারপরে আমি বললাম যে ইন্দিরা গান্ধী বলেছিলেন, বক্তব্য রেখেছেন ফার্মলি, বলেছেন আই ডু নট সাপোর্ট দ্য সোভিয়েত অ্যাকশন ইন আফগানিস্তান, বাট ফর দিস সোভিয়েত অ্যাকশন ইন আফগানিস্তান one should not blame the Soviet Union alone. One has to blame the others who are responsible for this Soviet action in Afghanistan. মানে আমি খালি সোভিয়েত ইউনিয়নের এই অ্যাকশনটাকে সাপোর্ট করছি না, কিন্তু ইন্টারভেনশন বা ইনভেশন কথাটা উনি ইউজ করেননি, যেটা অপোজিশনরা চাইছিল। কিন্তু ইন্দিরা গান্ধী বললেন এই যে সোভিয়েত অ্যাকশনটা আফগানিস্তান করেছে সেটাকে আমি সমর্থন করি না, কিন্তু তার জন্য খালি সোভিয়েত ইউনিয়নকে দায়ী করলে চলবে না, যারা সোভিয়েত ইউনিয়নকে করতে বাধ্য করেছে এই সোভিয়েত অ্যাকশনটা নেওয়া তাদেরকেও আমি কন্ডেম করছি। এটাই ইন্দিরা গান্ধী বলেছেন। তার মানে কি, সাপও মরল লাঠিও ভাঙল না। সার্কের প্রাসঙ্গিকতা সম্বন্ধে যে কিছু বলো, সার্কের প্রাসঙ্গিকতা সবই পরের দিনের প্রশ্ন করছো, আজকের তো নয়। আজকের বিষয় তো অন্য, 90 পর্যন্ত আমি বলেছি, কোল্ড ওয়ার পিরিয়ড। পরের দিন সার্কের প্রাসঙ্গিকতা যদি বলো আমি বলবো, কোনো অসুবিধা নেই। আজকেও বলতে পারি, আমার কোনো অসুবিধা নেই। কি করবো বলো? স্যার একটু তাহলে বলে দিন, যেহেতু প্রশ্ন করছে। যেটা হচ্ছে সার্ক অ্যাকচুয়ালি কে ইনিশিয়েট করে? সার্ক ইনিশিয়েট করে ইন্ডিয়া নয়, ইনিশিয়েট করে বাংলাদেশ, এবং 1985-এ 7টা দেশ মিলে সার্ক ফর্ম করে। এবার সার্ক যখন এস্টাবলিশড হয়, সার্কের যদি আর্টিকেল 1 দেখো, সেখানে একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপলস আছে, সেটা হচ্ছে প্রিন্সিপল অফ ইউনানিমিটি। মানে সার্কের যদি কোনো ডিসিশন হয় দ্যাট শুড বি ইউনানিমাস। কেউ একজন অবজেকশন দিলে ওটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। ফলে দেখা যায় যে ওভার দ্য ইয়ার্স সার্ক নানা রকম ডিসিশন নিয়েছে, নানা রকম উইং তৈরি করেছে, নানা রকম অ্যাক্টিভিটিস করেছে, কিন্তু যখনই সার্কের কোনো মিটিং হয় তখন ওই পাকিস্তান ওই ইস্কনদের মতো কোনো কথার মাঝখানে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম যেমন বলে, পাকিস্তান তেমনি ইন্ডিয়া পাকিস্তান মিট করলেই খালি কাশ্মীর 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 বলে। ফলে ন্যাচারালি সার্কের যতখানি পারফরমেন্স করা উচিত ছিল ততখানি করতে পারেনি। একেবারে আমি একটু ছোট্ট করে আরেকটু বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি দেখো আরেকটা রিজিয়নাল ইকোনমিক অর্গানাইজেশন, সেটা এক্সিস্ট করে সাউথ ইস্ট এশিয়াতে, তার নাম হচ্ছে আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, যেটা এস্টাবলিশড হয়েছিল 1967-এ। কিন্তু তারা 10 বছরের পর 1976 একটা প্রিন্সিপাল লেট ডাউন করে, এবং যে এগ্রিমেন্টটা হয় সেই এগ্রিমেন্টের নাম হচ্ছে ট্রিটি অফ অ্যামিটি অ্যান্ড কোঅপারেশন। সেই এগ্রিমেন্টে যেটা বলে যে কোনো সমস্যা হলে ম্যাটার শুড বি রিজলভ অ্যাট দ্য রিজিয়নাল লেভেল। ধরো সিঙ্গাপুরের সঙ্গে মালয়েশিয়ার ওয়াটার প্রবলেম আছে, বাইল্যাটারাল স্পেস হবে না, রিজিয়নাল লেভেলে বিষয়টা আনতে হবে, রিজিয়নাল লেভেলে যে ডিসিশন হবে দ্যাট শুড বি ফলোড বাই অল দ্য কান্ট্রিজ অর দ্য কনফ্লিক্টিং পার্টিস। এটা হচ্ছে আসিয়ানের অ্যাডভান্টেজ। সেখানে দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ ইউনানিমিটি, ইউনানিমাস। কিন্তু সার্কের এই প্রিন্সিপালটা ইউনানিমিটি থাকার ফলে নানা রকম ডিসিশনে উই আর ফেসিং লট অফ প্রবলেম। এবং সার্ক একটা ডিফাঙ্ক্ট অর্গানাইজেশন হিসেবে মোরাললেস রিসার্ফেসিং। এবং মোদি রিসেন্ট টাইমে এই লাস্ট ইয়ারে যে আমাদের সার্কের একটা ওই কোভিড মানে মোদি যেটা আমি বলছি যে আমাদের ভ্যাকসিন ডিপ্লোমেসি, সেটা মোদি একটা ফান্ড তৈরি করেছেন এবং সকলকে বলেছেন যে আপনারাও টাকা দিন এবং এটা যারা কোভিড ইনফেক্টেড দেশ তাদের এখান থেকে সাহায্য করা হবে। সেখানেও পাকিস্তান 25 দিন পরে আমাদের রেসপন্ড করেছে। তার কারণ হচ্ছে মোদি ওয়ান্টেড টু রিভ্যাম্প দ্য সার্ক, সার্ককে নতুন করে আবার
রিভ্যাম্প করার চেষ্টা করছেন, সেখানেও কিন্তু পাকিস্তান প্রবলেম করেছে। এবং পরের দিন যদি হয় আমি ওই কাশ্মীরের আর্টিকেল 370 এবং কি তার ইমপ্লিকেশন এগুলো বলতে পারবো। বর্তমানে ভারতের যে বাস্তববাদী তত্ত্বের দ্বারা পরিচিত সব পরের দিন, অ্যাক্টিস্ট লুকিস্ট সেগুলো পরের দিন বলবো বাবা। জোট নিরপেক্ষ স্যার একটু বলুন, যে আমি একটু ডারউইনিয়ানের প্রাসঙ্গিকতাকে দেখতে পাচ্ছি না। কি বলছে, বর্তমানে বাস্তববাদী তত্ত্বের দ্বারা পরিচালিত হয়ে অ্যাক্টিস্টকে গ্রহণ করেছে, যেখানে অর্থনীতির সাথে সাথে সামরিক ক্ষমতার উপর জোর দিচ্ছে, কিন্তু জোট নিরপেক্ষ এই স্যার একটু প্লিজ বলুন, এখানে তো কোনো জোট নিরপেক্ষতা মানে কি? আমি বারবার কোন জায়গাটাকে এমফাসাইজ করছি, ইট ইজ অ্যান প্ল্যাটফর্ম। ধরো তোমার সঙ্গে আমার কোনো সমস্যা হলো, সেটার জন্য একটা আলোচনার দরকার, and we can interact, and there are number of cases যেখানে দেখা যাচ্ছে যে বাইল্যাটারাল আলোচনা করে তারপরে ইস্যুটাকে হাইলাইট করে তারপরে ডিসকাশন হচ্ছে ইন ডিফারেন্ট ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। ফলে জোট নিরপেক্ষতা কেউ বলতে পারে এটা অবসোলেট, আমি মনে করি একেবারেই অবসোলেট নয়। তার কারণ হচ্ছে যে জোট নিরপেক্ষতাই কিন্তু পজিশন স্ট্রেনথেন করেছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে। আজকে যে কোনো দেশকে বুলি করতে পারবে না, সেখানে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি একটা রোল আছে, এবং সেই লোকগুলোই তো আবার জোট নিরপেক্ষতা আছে। ফলে তুমি তাকে কি করে বাদ দেবে? ফলে ইট ইজ এ ভয়েস অফ দ্য থার্ড ওয়ার্ল্ডের ভয়েস, যেখানে তারা শেয়ার করতে পারে। ফলে জোট নিরপেক্ষতা অবসোলেট হয়ে গেছে, এটা আমি ব্যক্তিগতভাবে কিন্তু মনে করি না। এবং যেটা হচ্ছে যথেষ্ট গুরুত্ব রয়েছে, কেন এখনো কিন্তু প্রচুর দেশ আছে নানা রকম ভাবে তারা কিন্তু এক্সপ্লয়েটেড বাই দ্য বিগ পাওয়ার, not only by the European power, not only by the USA, in a different way, in a different mechanism, not through sending force. What is going on in West Asia? Continuous problem. What is going on South Pacific Islands? Continuous problem. দুর্বল রাষ্ট্র, তারা সেইভাবে তাদের ভয়েসটাকে এক্সপ্লোর করতে পারছে। কিন্তু জোট নিরপেক্ষতে তারা যখন একটা স্ট্যান্ড নিচ্ছে, আফটার অল এটা একটা জোট, ইটস এ ভয়েস অফ এ কমন আন্ডারস্ট্যান্ডিং। ফলে সেটাকে তুমি কখনো কিন্তু ইগনোর করতে পারবে না, করা যায়ও না। আজকে যে রেজিস্ট্যান্সটা আসছে ফ্রম দ্য থার্ড ওয়ার্ল্ড, যদিও থার্ড ওয়ার্ল্ড কনসেপ্টটা আজকাল আর কেউ বলে না, হ্যাঁ গ্লোবাল সাউথ বলে, তাদের রেজিস্ট্যান্সটা বিকজ অফ the strength they have procured over the years, and even they are even discussing today in different international platforms. So that is a platform. তুমি তোমার বক্তব্যটাকে শেয়ার করতে পারবে, না হলে তো তুমি you have to incline towards either this side or that side. যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে। ধরো চায়নার স্ট্রিং অফ পালস, এটা আমি পরের দিন বলবো। চায়নার স্ট্রিং অফ পালস, চায়নার এনসার্কেলমেন্ট থিওরি, চায়নার BRI প্রজেক্ট, এগুলো হচ্ছে চায়নার পলিসি। অ্যান্ড এগুলো দিয়ে চায়না চায় যে ইন্ডিয়া শুড কনফাইন ইন দ্য সাউথ এশিয়ান রিজন, ইন্ডিয়া শুড নট এক্সপ্যান্ড ইটস বিং, তাই ইন্ডিয়া তার ডানা মেলতে পারবে না। কিন্তু ইন্ডিয়া তো তা করছে না। ইন্ডিয়াও তো তার কন্টেন্ট করার জন্য নানা জায়গায় নানা দেশে নানা রকম আন্ডারস্ট্যান্ডিং করছে, সিকিউরিটি এগ্রিমেন্ট করছে, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করছে। ইন্ডিয়া ট্রাইং টু প্লে অ্যান অ্যাক্টিভ রোল ইন দ্য সাউথ চায়না সি, এগুলো করছে। চায়না সেটা পছন্দ করছে না। কিন্তু চায়নার অ্যাডভান্টেজ হচ্ছে, চায়না যেহেতু একটু বড় লোক, চায়না তার সফট পাওয়ারটাকে ইউজ করছে, এবং সফট পাওয়ারের ফলে আমরা চায়নার সফট পাওয়ারের সঙ্গে পেরে উঠতে পারি না, কারণ আমরা ততখানি বড় লোক নয় চায়নার মতো। ধরো ফর এক্সাম্পল আমি বলছি তোমাকে, একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে যে এই মোদির ভ্যাকসিন ডিপ্লোমেসি, there was an agreement signed between Bangladesh, one farm, and Indian farm, and India agreed that they will supply the medicine to the Bangladesh government. তো রিসেন্টলি তোমরা জানো যে আমাদের 1.3 বিলিয়ন পপুলেশন, ডিফারেন্ট ডোমেস্টিক অপোজিশন পার্টি আছে, তারা চেঁচামেচি করতে আরম্ভ করেছে বিনা পয়সায়
ভ্যাকসিন দিতে হবে, সকলকে ডাবল ডোজ দিতে হবে, সেটা তৈরি করতে তো সময় লাগবে, এটা তো সহজ জিনিস নয়। ফলে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের একটা কথা হয়েছিল কিছুদিন আগে, এই বছরে, যে আমরা ফর দ্য টাইম বিং যে ভ্যাকসিনটা সাপ্লাই করেছি ফর দ্য টাইম বিং 4 মাসের জন্য বন্ধ রাখবো, তারপরে আবার আমরা দেবো। তার কারণ হচ্ছে ডোমেস্টিক লেভেলে আমাদের সাপ্লাই করতে হবে। কি হয়েছে জানো? নেক্সট ডে চায়নার একটা টপ ডেলিগেট চলে এসেছে বাংলাদেশে, এসে বলছে যে আমরা, তোমরা ইন্ডিয়ার সঙ্গে যে ট্রিটিটা করেছো ওটাকে ক্যান্সেল করো, আমরা তোমাদের ভ্যাকসিন দেব। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট খুব একটা গুরুত্ব দেয়নি। তার কারণ হচ্ছে আমরা জানি যে লো কোয়ালিটি অফ প্রোডাক্ট দ্যাট চায়না ইজ প্রডিউসিং, সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট পাঠায়। তুমি টিভিতে দেবে কিছুদিন আগে চায়না থেকে বেশ কিছু মেডিকেল ইকুইপমেন্ট এসছে, অক্সিজেন কনসেন্ট্রেটেড সেন্টার, সব মানে ইকুইপমেন্ট এসছে, কোনোটা তার নেই, কোনোটার এই নেই, লো স্ট্যান্ডার্ড অফ প্রোডাক্ট। ফলে বাংলাদেশ গভর্নমেন্ট ফর দ্য টাইম বিং মেনটেন রিলেশন, বলছে ঠিক আছে, বিকজ বাংলাদেশ ক্যান রিলাই মোর অন ইন্ডিয়া and India can more rely on Bangladesh rather than China। তার কারণ হচ্ছে যে চায়না নেপালে যা করেছে, সাডেনলি ম্যাপ শো করে দিয়েছে এই জায়গাটা হচ্ছে তাদের, এই ওলি গভর্নমেন্ট রিসেন্টলি করেছে, এবং তারপরে ইউএনও তো পাঠিয়েছে সেটা। তার মানে কি লেজিটিমাইজ পজিশন, সে চায়নার হ্যাবিট আছে, সেটাও নেপালকে ইনস্টিগেট করেছে। চায়না একটা সময় যেমন সিকিমকে বলেছিল ইন্টিগ্রাল পার্ট অফ চায়না, পরে 2003-তে উইথড্র করেছে, এখন খালি ক্লেম করছে অরুণাচল, এবং অরুণাচল তো ইন্ডিয়ার আন্ডারে। এবং রিসেন্টলি দেখবে যে 200 জন চাইনিজ সোলজার ঢুকেছিল, ইন্ডিয়া তাদেরকে অ্যারেস্ট করেছে এবং তারপরে ছেড়ে দিয়েছে। চায়না তো কন্টিনিউয়াসলি প্রভোক করছে ইন্ডিয়াকে, আর ইন্ডিয়া সেগুলোকে যদি সবসময় ওটাকে কাউন্টার করে অ্যাজ অ্যান ইমিডিয়েট নেবার, তাহলে আমি আমার ডেভেলপমেন্টে কি করে যাব? আই হ্যাভ টু স্পেন্ড মোর, আই হ্যাভ টু রিক্রুট মোর সোলজার টু প্রোটেক্ট মাই টেরিটরি। ফলে এটা কন্টিনিউয়াস প্রভোকেশন, এবং এইটাকে কাউন্টার করার জন্য দেখবে রিসেন্টলি আমাদের ইন্দো প্যাসিফিক কনসেপ্ট, সেটা যদি পরের দিন হয় আমি একটু বলবো তোমাদের, ইন্দো প্যাসিফিক কনসেপ্টে একটা কোয়াড্রিল্যাটারাল ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এবং চায়না মনে করছে চায়নাকে এনসার্কেল করা, সেখানে ইউএসএ, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এন্ড জাপান তারা ইনভলভ। সো এই লড়াই চলছে, চায়না কন্টিনিউয়াসলি ইন্ডিয়াকে ডিস্টার্বে রাখার চেষ্টা করছে। এবং আফগানিস্তানের ব্যাপারে একজন কেউ প্রশ্ন করেছিল, আমি আজকে বলছি না, পরের দিন এটা নিয়ে একটা তাত্ত্বিক আলোচনা করা যাবে যে চায়নার কি স্ট্যান্ড, চায়না কি বলেছে আফগানিস্তানে। অলরেডি আমাদের ইফ আই এম নট রং 27 বিলিয়ন ইউএস ডলার দিয়ে দিয়েছে তালিবান সরকারকে, এবং বলেছে দে শুড ইনভলভ ইন বিআরআই প্রজেক্ট। বিআরআই প্রজেক্ট কি? সূচে ঢুকবো, ফাল হয়ে বেরোবো, যেটা আমাদের আমাদের ইয়েতে আমাদের শ্রীলঙ্কার সঙ্গে করেছে। হাম্বানটোটা পোর্টটাকে ডেভেলপ করেছে, শ্রীলঙ্কা গভর্নমেন্ট এগ্রি করেছিল, এবং চাইনিজ ফার্ম এবং সিঙ্গাপুরের দুটো ফার্ম মিলে করেছে। তারপরে শ্রীলঙ্কা গভর্নমেন্ট বলেছে আমি টাকা দিতে পারবো না, তখন চায়না বলেছে ঠিক আছে 99 ইয়ার্সের লিজ দেওয়া। 99 ইয়ার্সের শ্রীলঙ্কা গভর্নমেন্ট বাধ্য হয়েছে, টাকা দিতে পারেনি। ফলে ওইখানে এখন চাইনিজ নেভি ওখানে তারা ডিপ্লয় করছে। এখন ওখানে ডিপ্লয় করা মানে ইট ইজ এ থ্রেট ফর ইন্ডিয়া and as well as the surrounding area, Indian Ocean, Bay of Bengal and other points. So these are the problem of China's BRI project. So when I shall discuss, I can discuss all those points. রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য, এবং আজকে এত সুন্দর ও সহজভাবে একটি আলোচনা অনুষ্ঠিত করার জন্য, এবং আগামী দিনেও আমরা মহাশয়কে আমাদের পাশে পাবো এই আশা রাখি। আলোচনা সভায় উপস্থিত সকলকে জানাই ধন্যবাদ। আজকের আমরা আমাদের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। Thank you.